নিজেরাই মেরেছে। এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে, নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে। পৃথিবীতে বহু গেম হয়, গেম মানে খেলা, সব গেমের নাম জানি না, এটা একটা গেম। টুকটাক অনেক কথা বলছে। তিনি তো নির্দিষ্ট করেই বলেছেন যে এর পেছনে অন্তর্ঘাত আছে। মালিক বলতে পারেন, তো সাধারণ মানুষ তো বলবেই। তাহলে এবার কথাটা হচ্ছে, এখন কিছু কথা শুনতে হবে, আমি তাদের বলবো একটু সহ্য করতে পারলে না তো লোকে এখন বলছে তুমি এতদিন ধরে কি করলে, নিটফল শূন্য। আজকে একা বিশ্বগুরুর পাশে যদি আজকে অন্যান্য দেশ দাঁড়াতো তাহলে কিন্তু এই অবস্থাটা নাও হতে পারে। এবং সবকটাই তোমার তো মুখ নষ্ট, তোমার তো যাকে বলে নাক কান কেটে গেল। হঠাৎ যুদ্ধবিরতির ডাক এবং ভারতও তাতে রাজি। ভারত কেন আমেরিকার কথা শুনলো? যেখানে আমাদের সেনাবাহিনী অনেকটাই এগিয়েছিল, সেখান থেকে কেন আমেরিকার কথা শুনে যুদ্ধবিরতি করতে হলো ভারতকে? কেন তৃতীয় দেশ এ ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করছে বা করবে আগামী দিনে? দেখো, ভারতের সেনা এগিয়েছিল, এই কথাটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে কোনো দুটো দেশের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তৃতীয় দেশ, একটা দেশ বা অনেকগুলো দেশ বা একটি সংঘের ইন্টারভেনশন, এটাই হচ্ছে সভ্য পৃথিবীর নিয়ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধগুলোর পর গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ এটা সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হচ্ছে যে কোনো দুটো দেশ আচমকা যুদ্ধে নেমে পড়বে এবং সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোর কোনো ভূমিকা থাকবে না। এটা মানবতাকে রক্ষা করা বা আদৌ মানব সভ্যতা থাকবে কিনা, কারণ গোটা পৃথিবী এখন আণবিক অস্ত্র, আণবিক যুদ্ধ তার মুখে দাঁড়িয়ে আছে। যেখান থেকে কিন্তু রাষ্ট্রসংঘ তৈরি, রাষ্ট্রসংঘতে যে কোনো দেশ গেলে, যেমন ধরো যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তখন রাষ্ট্রসংঘতে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই রাষ্ট্রসংঘে আলোচনায় দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ তার অধিকার অনুযায়ী ভোট দিচ্ছে, মতামত দিচ্ছে, কেউ অ্যাবস্টেন করছে। তার মানে তৃতীয় পক্ষের ইন্টারভেনশন যুদ্ধের ক্ষেত্রে এটা আমাদের আজকে গোটা পৃথিবীর নিয়ম। এটা যারা বলছে যে ইন্টারভেনশন চলবে না, তারা এটা জানে না বা জেনেও তারা না জানার ভান করছে। কারণ আমরা দেখিনি এরকম যে রাষ্ট্রসংঘতে যখন এই এজেন্ডাগুলো উঠছে যুদ্ধ নিয়ে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন এজেন্ডা উঠছে বা অন্যান্য যুদ্ধগুলো নিয়ে যখন রাষ্ট্রসংঘে আলোচনা উঠছে, আমাদের দেশে নরেন্দ্র মোদীর সরকার, তাদের যারা প্রতিনিধি আছে, এরকম কোনো কথা আমরা শুনিনি যে তারা বলছেন যে কেন রাষ্ট্রসংঘে এটা নিয়ে আলোচনা হবে, ওদের দুটো দেশ যুদ্ধ করতে দাও, কেন আমরা আলোচনা করব, এরকম কিছু আমরা শুনিনি। বরং যখন এই পেহেলগাঁওয়ের ঘটনাটা হলো, তারপরে আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে ভারতের যারা প্রতিনিধি, তারা বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন দেশ বলতে ফ্রান্স, চীন, রাশিয়া, আমেরিকা, প্রত্যেকটার কাছে গিয়ে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কাছে গিয়েই নির্দিষ্টভাবে এই কথাটা বলেছে যে আমরা কিন্তু শুধু পরামর্শ চাই না, আমরা আপনাদের সাপোর্ট চাই। এটা বিজেপির মন্ত্রী, বিজেপির নেতারা আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন তাদের কাছে নির্দিষ্ট এই প্রস্তাব রেখেছে যে আমাদের পাশে দাঁড়ান, এবং সেটা শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে নয়, বাস্তবে আমাদের পাশে দাঁড়ান। তার মানে কি, যুদ্ধে আমাদের পাশে দাঁড়ান। তার মানে তৃতীয় পক্ষের ইন্টারভেনশন আমাদের দেশের সরকারই চেয়েছে। ভারতবর্ষের যদি আমি ইতিহাস দেখি, 1965 সালের ভারত পাক যুদ্ধ, তারপরে তাশখন্দ চুক্তি, সেখানেও তৃতীয় পক্ষের ইন্টারভেনশন ছিল। আমরা যদি বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম, সেখানে তৃতীয় পক্ষের ইন্টারভেনশন, ভারত সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৃতীয় পক্ষ ছিল। তারা কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেই অ্যাফেয়ার্সে আজকের ভাষায় বললে নাক গলিয়েছিল। নাক গলিয়ে ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশ মুক্তির ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর নামটা এশিয়ার মুক্তিসূত্র হিসেবে উঠে আসে। আজকে যারা এই কথাটা বলছে তারা এই ইতিহাসটা জানে না। তারা এটাও জানে না যে ভারত সরকারের সামনে তখন দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন।
আমেরিকা দাঁড়ালো পাকিস্তানের পক্ষে, সোভিয়েত ইউনিয়ন দাঁড়ালো ভারতের পক্ষে। তার মানে এই যে তৃতীয় পক্ষের ইন্টারভেনশন, এর ওপর দাঁড়িয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ালো গোটা পৃথিবীর মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানেও আমরা দেখব, সেটা হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। এই শব্দটা শুনেছো কিনা জানি না, কালেকটিভ সিকিউরিটির প্রশ্নটা উঠে আসলো যে যখনই আমরা একটা জোটে আছি, আমাদের জোটের মধ্যে 10টা দেশ আমরা জোট করেছি, এই যে কোনো একটি দেশের এগেনস্টে যদি হিটলার নামে, আমরা বাদবাকিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, এই প্রস্তাবও এসেছে। তার মানে গোটা পৃথিবীতে এই আণবিক যুদ্ধের মুখে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন রাষ্ট্রসংঘর যে জন্ম, ইউনাইটেড নেশনসদের মানে বিভিন্ন যে দপ্তরের জন্ম, তার কারণই এটা। সেটা হচ্ছে যে পৃথিবীতে যখন যুদ্ধ লাগবে, দুটো দেশের মধ্যে তো আসলে লাগবে না, দুটো দেশের মধ্যে যদি আণবিক অস্ত্র নিয়ে যুদ্ধ হয়, গোটা পৃথিবী ধ্বংস হবে। তার মানে আমরা অন্যান্য দেশ এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি, এটা আমাদের নৈতিক অধিকার। এবং সেই জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে যারা কথা বলছে, আমার ধারণা তারা নিজেরাই এই 1 মাস আগে যেটা করেছে, ওই যে আমি বললাম যে বাইরে গিয়ে বলেছে যে আমরা বাস্তব সাপোর্ট চাই, পরামর্শ চাই না, তারা নিজেরাই নিজেদের কথাটাকে অমান্য করছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও পাকিস্তান গুলি চালিয়েছিল, গুলিবর্ষণ করেছিল। তাহলে এই পাকিস্তানের সঙ্গে কোনো রকম শান্তি চুক্তি করা কি উচিত, বা কোনো রকম ভরসা করা যায় এই পাকিস্তানকে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে কিন্তু বিশ্বগুরু আজকে একা হচ্ছে। বিশ্বগুরুর পাশে যদি আজকে অন্যান্য দেশ দাঁড়াতো, তাহলে কিন্তু এই অবস্থাটা নাও হতে পারত। এমনিতে আমরা জানি সেটা হচ্ছে যে বিজেপির খুব সংগ্রাম করার, যুদ্ধ করার কোনো ইতিহাস নেই। তারা যুদ্ধ দাঙ্গা ছাড়া বাঁচতে পারে না, এটা ঠিক, কিন্তু নিজেরা কখনো যুদ্ধে যায় না। তারা সবসময় অন্য লোকের ঘাড়ে বন্দুক রেখে যুদ্ধটা বা দাঙ্গাটা করে। তুমি হয়তো এটা জানো না, মানে জার্মানির জানো নিশ্চয়ই, জার্মানির ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা হচ্ছে যে একটা স্থায়ী মিলিটারি বাহিনী, আবার তার সঙ্গে জার্মান যে নিজস্ব, যেটাকে আমরা নাৎসি বাহিনী বলি, তারা জার্মানির ভেতরে খুন খারাপি চালাচ্ছে। এবার মিলিটারি বলছে যে ওরা একটা সমান্তরাল বাহিনী হয়ে গেল, তাহলে ওদেরকে আমাদের সঙ্গে তুমি বিলীন করে দাও। তখন ওরা বলছে যে না, আমরা যুদ্ধে যাব না। আচ্ছা, তুমি হয়তো জানো না, বিজেপি যাদেরকে সেকুমাকু বলে, মানে সেকুলার, এবং মানে এখন এই কি কুসুম রঞ্জন, ময়ূক রঞ্জন যে নামে আজকে বিখ্যাত হয়েছে, তো তার কথাতেই এখন এই সেকুমাকু কথাটা খুব চলছে। তো তুমি হয়তো জানো না, সেটা হচ্ছে যে স্পেনের যখন ফ্যাসিস্টদের এগেনস্টে লড়াই চলছে, তখন গোটা পৃথিবীতে যারা সেকুমাকু, তারা কিন্তু তাদের যারা স্বেচ্ছাসেবক, তারা কিন্তু কোনোদিন এই নাগপুরিয়া আরএসএসের মতো প্র্যাকটিস করতো না, তলোয়ার নিয়ে দুর্গা বাহিনীর মতো তাদের এই আরএসএসের মতো হাফ প্যান্ট পরে মিটিং টিটিং করা, ড্রিল করা, ব্রতচারী করা, এরকম কোনো অভ্যেস তাদের ছিল না। কিন্তু গোটা পৃথিবীতে সেকুমাকুদের যারা স্বেচ্ছাসেবক, তারা কিন্তু স্পেনে চলে গেছিল হারাতে, ফ্যাসিস্টদের হারাতে। তো আজকে আমরা বলি সেটা হচ্ছে যে আরএসএস তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তোমরা তোমাদের দেশে, তোমাদের এত নাকি আরএসএসের লোক, তা তোমরা পাঠাও আজকে যুদ্ধক্ষেত্রে। ভারতবর্ষের সেনার যে তোমাদের খুব দরকার এরকম না, ভারতবর্ষের সেনা যথেষ্ট শক্তিশালী, তারা যথেষ্ট সাহসী, কিন্তু তোমাদের তো একটা নৈতিক অধিকার আছে, মানে নৈতিক দায়িত্ব আছে। এবার কথাটা হচ্ছে আসলে বিশ্বগুরু একটু পরেই ভাষণ দেবেন 8টার সময়। কী ভাষণ দেবেন একটা আন্দাজ আমরা করছি, যে উনি সম্পূর্ণ একা হয়ে গেছে। উনি ভেবেছিলেন রাশিয়া সরাসরি তার পক্ষে দাঁড়াবে, সেটাও দাঁড়ালো না। চীন দাঁড়িয়ে গেল পাকিস্তানের পক্ষে, আমেরিকা আর্যত তার বিশ্বগুরুর পক্ষে দাঁড়ালো না। ইভেন ফ্রান্স পর্যন্ত, যে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল টাফায়েল নিয়ে এত কেনাকাটি হলো, এমনকি ফ্রান্স পর্যন্ত দাঁড়ালো। তাহলে আজকে বিশ্বগুরু একা, চীন এবং পাকিস্তান একসঙ্গে, অন্যান্য দেশগুলো কি হবে? যুদ্ধ যদি গড়াতে থাকে তাহলে কোন দিকে যাবে আমরা কেউ জানি না। মূলত এই অবস্থায় বিশ্বগুরু একা, এবং একার 2 নম্বর যেটা সমস্যা, সেটা হচ্ছে যে একার ওপর দাঁড়িয়ে গোটা পৃথিবীর অন্যান্য শক্তিগুলো তাকে বলছে যে তোমার কিন্তু এবারে পিছোতে হবে, কারণ তুমি সন্ত্রাসবাদী কতজনকে মেরেছো তার কোনো হিসেবে আমরা পাচ্ছি। তোমরা নিজেরাই বলছো যে আমরা এখনো টার্গেট করেছি, কাকে মেরেছি না মেরেছি, যারা মারলো তাদেরকে আমরা মারতে পারলাম কি না আমরা জানি না। 2 হচ্ছে পাকিস্তান, ন্যাচারালি পাকিস্তান তো বলবেই যে আমরা সন্ত্রাসবাদী পুষি না, আমরা জানি ওরা পুষে। পাকিস্তানের মতো একটা চরম অগণতান্ত্রিক দেশ, যারা ভোটে বিশ্বাস করে না, তারা সন্ত্রাসবাদী পুষবে, এটা আমরা জানি। এবার তারা তো বলবে আমরা পুষি। তাহলে এবার চীন বলেছে, বিভিন্ন
বিভিন্ন মহল থেকে এই কথাটা আসছে, এমনকি রাষ্ট্রসংঘে পর্যন্ত যারা কর্মকর্তা তারা বলছে, এমনকি ভারতবর্ষে যে রয়ের প্রাক্তন অধিকর্তা সে পর্যন্ত বলছে যে যুদ্ধ তো কোনো আলটিমেট সমাধান নয়, সন্ত্রাসবাদকে দমন করতে গেলে একটা যৌথ একটা কোনো মুভমেন্ট দরকার, গোটা পৃথিবীর মুভমেন্ট দরকার। তাহলে একটা আন্তর্জাতিক তদন্ত কমিটি যেখানে সবাই থাকলো, পাকিস্তান তো বলছে আমি কিছু জানি না, আমি নির্দোষ, আমি সাধু পুরুষ, তাহলে গোটা পৃথিবীর তদন্ত কমিটি একটা হলো, সেখানে বিভিন্ন দেশের লোক থাকলো, আমাদের দেশের বিরোধী পক্ষ থাকলো, বিজেপির পক্ষ থাকলো, ওটা একটা তদন্ত কমিটি হলো, দুটো তদন্ত করলো। একটা হচ্ছে সরকার নিজেই বলেছে যে আমি আমার ল্যাপস হয়েছে, নিজেরাই মানে যেটা সর্বদলীয় মিটিং সেখানে স্বীকার করেছে। তাহলে কি ল্যাপস হলো? তোমাদের ভেতরে কি কোনো চর আছে? কি ল্যাপস হলো এটা তোমরা জানতে চাইবো, তাদের তো শাস্তি চাইবো। তাহলে সেই তদন্তটাও হবে। আবার আন্তর্জাতিকভাবে এই যে পাকিস্তান খালি নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে যে আমাদের তো প্রমাণটা করতে হবে, আন্তর্জাতিক কমিটির এই দায়িত্বটা নিতে হবে যে ও রেগুলার ওর ওখানে সন্ত্রাসবাদী পোষে। তাহলে কথাটা হচ্ছে যে এই কোনো পদক্ষেপও নেয়নি। ওই কুসুম রঞ্জন, এই সুমন দে, এদের জিপি অমুক তমুক, মানে যাদের না আছে রাজনীতিতে কোনো বোধ, যা আছে যুদ্ধ নিয়ে কোনো বোধ, হ্যাঁ, যারা শুধুমাত্র 4টে পয়সা পাওয়ার জন্য যা খুশি বলতে পারে, তাহলে তাদের ওপর ভরসা করে তুমি এত দূর এগিয়ে গেলে। তোমাকে তো ধীরে সুস্থেই হতে হবে, যে কোনো যুদ্ধের তো এটা নিয়ম, তোমাকে প্ল্যান মাফিক এগোতে হবে। তুমি না তদন্ত কমিটি করলে, না তুমি তোমার পাশে কোনো দেশকে পেলে, না তুমি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বলতেও ঘোষণা করতে পারলে যে না আমার কোনো রাফায়েল পাকিস্তান নামায়নি, বলছে না আমরা অ্যানাউন্স করবো না, না তুমি এটা ঘোষণা করতে পারলে সেটা হচ্ছে যে আমি অমুক অমুক সন্ত্রাসবাদীদের চিহ্নিত করেছি যারা এই পাহেলগাঁওটা মারল, তুমি কিছুই করতে পারলে না। তো লোকে এখন বলছে তুমি এতদিন ধরে কি করলে, নিটফল শূন্য। তারপরে তুমি মাঝখানে কত কিছু প্রচার করলে, করাচি দখল, ইসলামাবাদ দখল, অমুক মনিরকে গ্রেপ্তার, মানে নাটকের চূড়ান্ত আর কি। এবং সবকটাই তোমার তো মুখ নষ্ট, তোমার তো যাকে বলে নাক কান কেটে গেল, মানে নাকটা কেটে গেল, কান কাটাটা বাকি ছিল। যদি আর দুদিন যুদ্ধ চলতো কান কাটাটা বাকি ছিল। ফলত আমি বলবো ভারতবর্ষের আর্মি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যে ভূমিকাটা নিয়েছে, যে যুদ্ধ আপাতত বিরতি। কারণ ভারতবর্ষের আর্মি কিন্তু পলিটিক্স করার কথা নয়, মোদি বিহারে কী করবে সেটা জানার কথা ভারতবর্ষের আর্মি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, অত্যন্ত বিবেচনার সঙ্গে এই যুদ্ধবিরতি তাকে সায় দিয়েছে। আমি স্বাগত জানাই ভারতবর্ষের আর্মির এই যে ভূমিকা, এবং এখানে ভারত সরকার এই যে যুদ্ধবিরতিটাকে সাপোর্ট করেছে বা বাধ্য হয়েছে, আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। Revenge is not the answer. I also believe that only music can stop terrorism. গায়ক রূপঙ্কর বাগচি তিনি বলছেন, তার এই বক্তব্য, তিনি বলছেন যে গানই শুধুমাত্র এই টেররিস্টদের থামাতে পারে, তার জন্য যুদ্ধের কোনো দরকার পড়বে না, প্রতিবাদ করার, রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার পড়বে না। উনি শিল্পী মানুষ, হ্যাঁ, উনি একজন যিনি সমাজ সচেতন শিল্পী। তিনি মনে করেন যে তিনি যেটা সৃষ্টি করছেন সেই সৃষ্টি, যেটা কেউ ভাবছেন যে আমি উপন্যাস লিখছি, রবীন্দ্রনাথ উপন্যাস লিখে গান লিখে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। রবীন্দ্রনাথ নিজের নাইটহুড খেতাব প্রত্যাখ্যান করেছেন, হ্যাঁ। তো সেই প্রত্যাখ্যান করার ফলে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে গেছে তা তো নয়, কিন্তু রবীন্দ্রনাথের এই নাইটহুড খেতাব প্রত্যাখ্যান জালিয়ানওয়ালাবাগ ঘটনার পর, এটাকে তো আমরা সাধুবাদ জানাই, আমরা নমস্কার জানাই যে এটা আপনি ভালো কাজ করেছেন। অত্যন্ত মানে যাকে আমরা বলি যে একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে আপনি নাইটহুড খেতাবটা প্রত্যাখ্যান করেছেন। আপনি বিভিন্ন যুদ্ধবিরতি গান লিখেছেন, আপনি তাসের দেশ লিখেছেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের পাশে আপনি দাঁড়িয়েছেন। তাহলে কথাটা হচ্ছে যে এগুলো প্রত্যেকজন শিল্পী সে তার শিল্পস্রষ্টার মানে সৃষ্টির মধ্য দিয়ে চেষ্টা করে মানবতার পাশে দাঁড়ানো। সেখান থেকে রূপঙ্কর বাবু এই কথাটা বলেছেন যে তিনি গানের মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন, এটা নিয়ে আমার আপত্তি করার কিছু নেই। তবে এটা ঠিক, সেটা হচ্ছে যে শুধু গান দিয়ে তো হবে না, দেশে তো আর্মি লাগবে, দেশে তো সন্ত্রাসবাদ দমন করার জন্য আইন কানুন লাগবে, দেশে প্রধানমন্ত্রী লাগবে, প্রেসিডেন্ট লাগবে, রাজনীতি লাগবে, বিরোধী দল লাগবে, ভোট লাগবে। এখন সেইগুলো যে এত মানে বিবেচনাহীনভাবে চলবে, দেশের নাম ইজ্জত প্রায় মিটিয়ে দিল। গোটা পৃথিবীর কাছে দেখা গেল যে আমাদের মিডিয়া যা খুশি তাই বলে। এই কদিনে আমরা কিছুই করে উঠতে পারলাম না, কোনো সন্ত্রাসবাদী ধরে উঠতে পারলাম না, তাদের না কোনো শাস্তি দিতে পারলাম না, আমরা কোনো ছবি দেখাতে পারলাম, সবটাই হলো আকাশপথে। আর এখন তো ধরো 32টা এয়ারপোর্ট আমি খুলে দিয়েছি, এখন তো পাকিস্তানের আকাশও মোটামুটি খোলা, মানে যুদ্ধ শেষ। আজকের যে বৈঠক, সেই বৈঠকে সকাল দুপুর পর্যন্ত আমি যেটা জানি সেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে যেটা বলা হবে যে যুদ্ধবিরতির পরেও কেন পাকিস্তান গুলি চালালো, যারা চালালো তাদেরকে তাহলে শাস্তি দেওয়া হোক, আর কিছু টুকিটাকি আলোচনা। আর নরেন্দ্র মোদী বলবেন যে মানে
যে পুরো কাশ্মীরটা আমাদেরকে তুমি ফেরত দিয়ে দাও। তো সেটা নিয়ে তো কোনো আলোচনা হবে না। তার মানে বাস্তবত আজকে মিটিংয়ে ভারত সরকার একটাই দাবি তুলবে, সেটা হচ্ছে যে যুদ্ধবিরতির পরে কেন পাকিস্তান ওখানে বোমাবর্ষণ করেছে, যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এর বেশি কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে কিছু বলা হবে, মানে আমি অন্তত জানি না, আর কিছুক্ষণ পরেই নরেন্দ্র মোদী আমাদের জানাবেন। এটুকু আমরা বুঝে নিয়েছি যে ভারত এই যুদ্ধবিরতিতে সায় দিয়েছে এবং আজকের মিটিংয়ের পর যুদ্ধ শেষ। এবার যুদ্ধ শেষের আগে পরে একটু তার কিছু যাকে বলে মানে আউটবার্স থাকে, একটু বেশি বাড়তি থাকে, তো সেইটুকু যা হওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। 32টা এয়ারপোর্ট খুলে গেছে, পাকিস্তানের আকাশও খুলে গেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে অনেক সময় বিভিন্ন মানুষের থেকে। আর এবার তৃণমূল নেতা তিনি বিপাকে পড়লেন এই মন্তব্য করে যে বিজেপি নিজেরাই মেরেছে, দেশের মানুষের সামনে দেখানোর জন্য এই সব কিছুই নাকি বিজেপির প্রহসন। এবং এই মন্তব্য করার পরে বিজেপি সেই নেতার বিরুদ্ধে বিমান কৃষ্ণ সাহা সেই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, গ্রেফতারের দাবি করেছেন। কি বলবেন? না দেখো, সেটা হচ্ছে যে পরিমাণে গত 10 দিন ধরে ভারত সরকার নিজের নাক কানটা মানে কাটলো, আমাদের দেশের মান সম্মান নষ্ট করলো, বিশ্বগুরু একা হয়ে গেল, কেউ তার পাশে দাঁড়ালো না, মিডিয়াকে দিয়ে যাচ্ছে তাই হলো। এবং বাস্তবত আজকে যুদ্ধবিরতিটা ঘোষণা করলো এবং নিজেরাই আলোচনা করে করতে পারতো, কোনো তদন্ত কমিটি বসাতে পারতো, ভারত পাকিস্তান নিজেরাই করতে পারতো, সেটা হলো না। আমেরিকার ট্রাম্পকে দিয়ে সেটা করানো হলো। ফলে তো আমাদের যথেষ্ট মান ইজ্জত নষ্ট হয়েছে। এরপরে কিন্তু মানুষ টুকটাক অনেক কথা বলবে, যেমন ধরো আমাদের সত্যপাল মালিক, হ্যাঁ, তিনি তো ধরো পুলওয়ামা কাণ্ডের পরে বলেই দিয়েছেন, তো তাকে তো এখনো গ্রেফতার করা হয়নি। তিনি তো নির্দিষ্ট করেই বলেছেন যে এর পেছনে অন্তর্ঘাত আছে, তাহলে সত্যপাল মালিক বলতে পারেন, তো সাধারণ মানুষ তো বলবেই। তো ফলত এখন কিন্তু নরেন্দ্র মোদীকে এই কথাগুলো শুনতে হবে। উনি তো ভেবেছিলেন যে এটাকে উনি বিহারে একটা ইতিবাচকভাবে কাজে লাগাবেন, যে দেখো আমি বাপ কা বেটা, কিন্তু সেটা তো হলো না, নাক কান তো আমাদের দেশের কেটে গেল। তাহলে এবার কথাটা হচ্ছে এখন কিছু কথা শুনতে হবে। আমি বিজেপির নেতাদের বলবো একটু সহ্য করুন।